পরীক্ষার অনলাইন ক্লাসরুমে সকল শিক্ষার্থীদের স্বাগত। আমি সুজন কুমার গাইন, সহকারী শিক্ষক, দাঁতপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কালাশক্তিরাজ। বৈষয়িক এই অতিমারী বা করোনা পরিস্থিতিতে যেহেতু বিদ্যালয়ের ক্লাস পরিচালনা সম্ভব নয়, তাই অনলাইন ক্লাস যতটুকু সম্ভব তোমাদের যাতে কিছু শিখতে পারবো না, সেজন্যে এই প্রচেষ্টা। যার এই করোনা পরিস্থিতিতে তোমরা সবাই সতর্ক বা সাবধানে থাকবে। বারবার হাত ধোয়া, সামান্য হাত ধোবে। এই হাত ধোয়ার একটা উপকার শুধু করোনা পরিস্থিতিতেই নয়, এই হাত ধোয়ার ফলে বিভিন্ন রকম পানিবাহিত রোগ থেকে মুক্তি পাওয়া যায়। যাও সেদিকে আর যাব না। এখন আমি ক্লাসে ফিরে যাই। আজ তোমাদের জন্য বিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে কিছু আলোচনা করব। প্রথম অধ্যায়ের শিরোনাম বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। এখন এই পরিমাপটা কি? পরিমাপ হলো কোনো কিছু পরিমাণ নির্ণয় করা, যা একটি সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়। দৈনন্দিন জীবনে আমাদের পরিমাপ খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন পাঠ 1 নিয়ে আলোচনা করি। পাঠ 1-এ আছে কি? বিজ্ঞান কি? এখন বিজ্ঞান হলো প্রাকৃতিক ঘটনা ও ঘটনা সম্পর্কিত জ্ঞান, যা পরীক্ষণ ও পরীক্ষা থেকে পাওয়া বা পরীক্ষা নিরীক্ষা দ্বারা সমর্থিত এবং একটি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। এটা হলো বিজ্ঞান। এখন এই বিজ্ঞানের পদ্ধতি, বিজ্ঞানের প্রক্রিয়া কয়েকটি ধাপে সংগঠিত হয়। বিজ্ঞানীরা বৈজ্ঞানিক কাজ পরিচালনা করেন বিভিন্ন বৈজ্ঞানিক প্রক্রিয়ার মাধ্যমে। এক একজন বিজ্ঞানী এক এক ধরনের বৈজ্ঞানিক প্রক্রিয়া অনুসরণ করেন। সব মিলিয়ে যে পদ্ধতিটা বৈজ্ঞানিক কাজ পরিচালনা করা হয়, সেটা আমি বোর্ডে একটু উপস্থাপন করছি। বৈজ্ঞানিক প্রক্রিয়াটা প্রথমে হচ্ছে প্রশ্ন বা সমস্যা নির্বাচন, তারপর আছে বিদ্যমান তথ্য সংগ্রহ, তারপরে আছে সম্ভাব্য ফলাফল, পরীক্ষণ ও পর্যবেক্ষণের পরিকল্পনা এবং উপাত্ত সংগ্রহের উপকরণ তৈরি বা চেকলিস্ট, তারপরে যাচ্ছে পর্যবেক্ষণ ও উপাত্ত সংগ্রহ, তারপর প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ, সম্ভাব্য ফলাফল গ্রহণ বা বর্জন, তারপরে শেষে ফলাফল প্রকাশ। এটা হলো বিজ্ঞানীরা এই পদ্ধতিতে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত পর্যালোচনা পরীক্ষণ করে একটা সিদ্ধান্তে উপনীত হয়। এরপর আছে পাঠ 2 আর 3। পাঠ 2 আর 3 আছে শিরোনাম পরীক্ষণ। পরীক্ষণ বিজ্ঞানের নতুন জ্ঞান অর্জনের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। এই পদ্ধতিতে কোনো বৈজ্ঞানিক প্রশ্নের উত্তর খোঁজার জন্য প্রথমে জানা বা বিদ্যমান তথ্যের আলোকে একটি আনুমানিক সিদ্ধান্ত গ্রহণ করেন। এখন এই পরীক্ষণ করতে গেলে পরীক্ষণটা কয়েকটা ধাপে বা পদ্ধতিতে করা হয়। এই পরীক্ষণের ধাপগুলো হলো, প্রথমে আছে সমস্যা নির্ধারণ। প্রথম ধাপ হচ্ছে সমস্যা নির্ধারণ। তারপর হচ্ছে জানা তথ্য সংগ্রহ, সম্ভাব্য ফলাফল, পরীক্ষণের পরিকল্পনা, পরীক্ষণ
উপপাদ্য বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ, শেষে আছে ফল প্রকাশ। এই পদ্ধতিতেই পরীক্ষণের পরিচালনা করা হয়ে থাকে। তাহলে প্রথমে আছে কি সমস্যা নির্ধারণ। বৈজ্ঞানিক কাজ করতে গেলে প্রথমে সমস্যা কি সেটা আগে চিহ্নিত করতে হবে। ধরো এখানে আছে কি পরীক্ষণের তথ্য আছে বেঁচে থাকার জন্য গাছের পানির দরকার কিনা তা পরীক্ষা। বেঁচে থাকতে গেলে গাছের পানি দরকার না দরকার না, এটা হচ্ছে সমস্যা বা সমস্যা নির্ধারণ। এই পরীক্ষণটা করতে গেলে কি কি লাগবে? দুটি পাত্র লাগবে, দুটি ফুলের চারা লাগবে, পানি এবং শুকনো মাটি। প্রথম পদ্ধতিতে সমস্যা নির্ধারণ। তাহলে সমস্যা কি পাওয়া গেল? বেঁচে থাকার জন্য উদ্ভিদের পানি পাওয়া যায় কিনা, এটা হচ্ছে সমস্যা নির্ধারণ করা হলো। তারপরে কি দানা তথ্য সংগ্রহ। এই দানা তথ্য সংগ্রহটা এটা বাড়ি থেকে বা ক্লাসের শিক্ষকের কাছ থেকে জেনে নেওয়া যায় এবং তা জেনে জানা গেল কি বেঁচে থাকার জন্য আসলে পানির দরকার কিনা, এটাতে তথ্য সংগ্রহ। সম্ভাব্য ফলাফল। এই তথ্য জানার পরে একটা সম্ভাব্য ফলাফল বা আনুমানিক সিদ্ধান্তে পৌঁছানো গেল যে বেঁচে থাকার জন্য উদ্ভিদের পানির প্রয়োজন। তারপরে পরীক্ষণের পরিকল্পনা। পরীক্ষণের পরিকল্পনা যে পরীক্ষণ করতে গেলে কি লাগবে? দুটি চারা লাগবে, দুটি পাত্র এবং মাটি। এই পরীক্ষণ করতে গেলে একটি বিষয় পার্থক্য ছাড়া সবগুলো একই থাকতে হবে। তারপরে পরীক্ষণ। এখন পরীক্ষণ করতে যে দুটো পানির মাটির পাত্র, তাতে মাটি ভর্তি করা হবে, করে তারপরে সেখানে দুটো চারা লাগাতে হবে। চারা লাগায় মাটিতে ভরাট করে দিতে হবে। তারপরে পার্থক্য রাখতে হবে যে একটা বিষয়ে পার্থক্য থাকবে, শুধু এক টবে চারায় পানি দিতে হবে এবং অন্য টবে পানি দেওয়া যাবে না। এবং এটা একটা শুকনো ছায়াযুক্ত জায়গায় রেখে পরের দিনের জন্য অপেক্ষা করতে হবে। তারপর পরের দিন যে কি পত্র বিশ্লেষণে এবং সিদ্ধান্ত গ্রহণে কি পাওয়া গেল, যে পরের দিনে যে গাছটার যে টবে পানি দেওয়া আছে সেই গাছটা বেঁচে আছে এবং যেটার পানি দেওয়া হয়নি সেটা মরার মতো বা নেতিয়ে পড়েছে। তাহলে আমরা বিশ্লেষণ করে এইটা পেলাম, যেটা পানি দেওয়া সেটা বেঁচে আছে আর যেটা পানি দেওয়া না সেটা একটু নেতিয়ে পড়েছে। তাহলে এরকম হলো কেন? যেহেতু পানি পায় নাই তাই এই অবস্থা। তাহলে আমরা সম্ভাব্য ফলাফল কি পেলাম? উদ্ভিদের বেঁচে থাকার জন্য বা গাছের পানির একান্ত প্রয়োজন। এবার আমরা যাব পাঠ 3-4-এ। পাঠ 4 ও 5। পাঠ 4-5 শিরোনাম পরিমাপের প্রয়োজনীয়তা। আমরা আগে জেনেছি পরিমাপ কি, কোনো কিছু পরিমাণ নির্ণয় করা হচ্ছে পরিমাপ। তাহলে এই পরিমাপের প্রয়োজনীয়তা কি? আমরা অনেক সময় জানা অজানা অনেক নানাবিধ ঘটনাকে আমরা পরিমাপ করে থাকি। যেমন এই টেবিলের দৈর্ঘ্য কত, রোদ কটা বাদে এর একটা পার্থক্য থাকে। এই সকল ক্ষেত্রে কোনো নিশ্চয়ই আন্দাজ করে কিছু পরিমাপ করা হয় না। পরিমাপ এর প্রয়োজনীয়তা আমরা প্রতিদিন বাজার থেকে চাল ডাল কিনি, তারপর ঘরে পরিমাপ করি ইত্যাদি।
এর দরকার, এর জন্য দরকার সঠিক পরিমাপ। স্কুলে দপ্তরি সময় মতো ঘন্টা দেয়, বাজার থেকে চাল ডাল কিনতে গেলে পরিমাপ করে দেয়। স্কুলে আমরা নির্দিষ্ট সময়ে জেনে তারপরে বিদ্যালয়ে আসি। সব কিছু থেকে জানা গেল যে পরিমাপের খুবই গুরুত্বপূর্ণ ভাব, দৈনন্দিন জীবনে পরিমাপ খুবই প্রয়োজনীয়। এখন এরপর আছে পরিমাপের একক। পরিমাপের এককটা কি? কোনো কিছু পরিমাপ করার জন্য একটি সুবিধাজনক পরিমাপকে আদর্শ অংশ হিসাবে নিতে হয়। এই জানা আদর্শ অংশ হলো পরিমাপের একক। এবারে 5, 6 মৌলিক ও যৌগিক একক। এখন মৌলিক এককটা কি? একক আমরা যা পরিমাপ করি তাকে সাধারণত রাশি বলি। দৈর্ঘ্যের এককের রাশি, প্রস্থ বা আয়তন পরিমাপ করা হয় অন্যান্য একটা রাশি। তাহলে আমরা মৌলিক একক ও যৌগিক একক কাকে বলে সে বিষয়ে একটু জানি। মৌলিক একক হলো যে একক পরিমাপ করার জন্য অন্য এককের প্রয়োজন হয় না, বা এই মৌলিক এককটা স্বয়ংসম্পূর্ণ। যেমন দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের একক, প্রস্থের একক বা ভরের একক। আর যৌগিক একক যে একক পরিমাপ করার জন্য অন্য এককের প্রয়োজন হয়। যেমন ক্ষেত্রফল, ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে যেমন দৈর্ঘ্য এবং প্রস্থ এই দুটো এককের প্রয়োজন হয়, বা আয়তন, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এগুলো হচ্ছে যৌগিক একক। তাহলে আমরা যৌগিক মৌলিক একক 7টি। এগুলো হলো সময়ের একক, ভরের একক, তাপমাত্রার একক, বিদ্যুৎ প্রবাহের একক, আলোর ঔজ্জ্বল্যের একক, পদার্থের পরিমাণের একক। এগুলো হচ্ছে মৌলিক একক। এককের আন্তর্জাতিক পদ্ধতি। একসময় এক এক দেশে এক এক রকম পরিমাপের পদ্ধতি ব্যবহার করা হতো। বাংলাদেশে একরকম, ভারতে একরকম, পাকিস্তানে একরকম, আমেরিকায় একরকম। এ থেকে সারা দেশের সরকার প্রধান এরা আলোচনায় আসলেন যে 1960 সালে যে সারা পৃথিবীতে একটাই মাত্র পদ্ধতিতে পরিমাপ করতে হবে। 1960 সালে সেটা গৃহীত হয়। সারা বিশ্বে একই রকম পরিমাপের পদ্ধতি অনুসরণ করা হয়। এই পদ্ধতিটার নাম হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি। আন্তর্জাতিক পদ্ধতিতে দৈর্ঘ্যের একক, হলো মিটার, ভরের একক
ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড। দৈর্ঘ্যের একক মিটার। এই দৈর্ঘ্যের একক আবার ছোট আছে এবং বড় আছে। যেমন দৈর্ঘ্য কোনো পক্ষে দৈর্ঘ্য পরিমাপ করতে গেলে সেটা মিটারে মাপা হয়। যদি কোনো পেন্সিলের দৈর্ঘ্য পরিমাপ করতে হয় তাহলে সেখানে সেন্টিমিটার, এবং যদি একটা কয়েনের পরিমাপ করা হয় তাহলে সেখানে আরও ছোট একক ব্যবহার করা হয়, মিলিমিটার। আবার যেমন বড় দৈর্ঘ্য পরিমাপ করতে গেলে, যেমন সাতক্ষীরা থেকে ঢাকার দূরত্ব কত, সাতক্ষীরা থেকে খুলনার দূরত্ব কত, এগুলো পরিমাপ করতে গেলে কি বড় একক ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কিলোমিটার। কিলোমিটার। তাহলে আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। এরপর আছে ভরের একক। ভরের একক হচ্ছে গ্রাম। যেমন 1 মেট্রিক টন সমান 1 কুইন্টাল, 1 কুইন্টাল সমান 100 কিলোগ্রাম, 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, 1 গ্রাম সমান 1000 মিলিগ্রাম। ক্ষেত্রফলের পরিমাপ করতে গেলে এর একটা আছে, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর আয়তন সমান ক্ষেত্রফল গুণ উচ্চতা। বা দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এটা হচ্ছে কোনো আয়তন নির্ণয়ের ফর্মুলা। মানে যাই হোক, আজ আমরা ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং ক্লাস নিয়মিত তোমরা দেখবে। এই বলে আমার ক্লাস এই পর্যন্ত সমাপ্ত করলাম। 18